ওয়েব কনসেপ্টস কোর্সের চতুর্থ সপ্তাহে তোমাদের স্বাগতম। তো আমি আশা করি গত 3 সপ্তাহে তোমরা অনেক কিছু জানতে পেরেছো এবং শিখতে পেরেছো। আমরা দেখেছি যে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, কিভাবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে একটা ওয়েবসাইট তৈরি করা যায়, এবং আমরা দেখেছি যে কিভাবে PHP ব্যবহার করে একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যায়। তো এই সপ্তাহে আমরা ওয়েবের প্রচলিত কিছু টেকনোলজি বা ধারণা নিয়ে আলোচনা করব। তো ওয়েবের এই সেক্টরটা প্রতিনিয়তই পরিবর্তন হয়, অর্থাৎ প্রতিনিয়তই নতুন নতুন টুল বা লাইব্রেরি তৈরি হচ্ছে। তো তোমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাও বা ভালো ডেভেলপার হতে চাও, তোমাদের এই টুলগুলোর সাথে পরিচিত হতে হবে এবং প্রতিনিয়তই নতুন নতুন জিনিস শিখতে হবে। তো আমরা এই সপ্তাহের ভিডিওগুলোতে জাভাস্ক্রিপ্ট, HTML5 এবং CSS3 নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি জাভাস্ক্রিপ্টের কিছু ফিচার তোমাদের দেখাবো। আমি তোমাদের বলেছিলাম জাভাস্ক্রিপ্ট খুব ইম্পর্ট্যান্ট এবং শক্তিশালী একটা টুল। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে কি কি কাজ করা যায় তার সম্বন্ধে আমরা একটা ধারণা নেব। তো চলো দেখা যাক। তো জাভাস্ক্রিপ্টের একটা ফিচার হচ্ছে ইভেন্ট হ্যান্ডলিং, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা বিভিন্ন ইভেন্ট হ্যান্ডেল করতে পারি। যে ইউজার যদি কোনো একটা বাটনে ক্লিক করে তাহলে কি হবে, বা কোনো একটা টেক্সট বক্সে যদি কিছু টাইপ করে তাহলে কি হবে, এই জিনিসগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। তো আমি এখানে ছোট্ট একটা উদাহরণ তোমাদের দেখাবো। যেমন আমার এখানে একটা HTML পেজ খোলা আছে এবং আমি এখানে একটা কোড লিখেছি জাভাস্ক্রিপ্ট দিয়ে, যার কাজ হচ্ছে এই লেখার উপরে যদি ক্লিক করা হয় তাহলে লেখাটার রং পরিবর্তন হবে। তো তাহলে এখানে আমি কি করছি, আমি ইউজারের কাছ থেকে এই ইভেন্টটা ইনপুট নিচ্ছি এবং প্রতিবার যখন ইউজার ক্লিক করছে আমি একটা ফাংশন ব্যবহার করে জাভাস্ক্রিপ্টের কোড ব্যবহার করে এই লেখাটার রং পরিবর্তন করছি। এবং তোমরা যদি এই পেজের সোর্স কোডটা দেখো তাহলে দেখবে যে খুব অল্প পরিমাণ কোড লেখা আছে, অর্থাৎ মাত্র 8-10 লাইন কোড ব্যবহার করে আমি কিন্তু এই ইভেন্ট লিসেনিং এবং এর কালার চেঞ্জ এই কাজটা করতে পারছি এখানে। তো এই ছিল একটা জাভাস্ক্রিপ্টের ফিচার। এছাড়া আরেকটা ফিচার হচ্ছে অ্যাজাক্স বিষয়টা কি? অ্যাজাক্স কথাটা হয়তো অনেকে শুনেছো তোমরা। অ্যাজাক্স মানে হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড XML, অর্থাৎ আমরা যদি অ্যাসিনক্রোনাস ওয়েতে কিছু লোড করতে চাই, কোনো কন্টেন্ট লোড করতে চাই, তোমরা জানো যে আমরা যখনই কোনো একটা পেজে কোনো লিঙ্ক ব্যবহার করি, লিঙ্ক বা বাটন, এগুলোতে ক্লিক করলে পুরো পেজটা আবার রিলোড হয়। তো এটাকে বলা হয় হচ্ছে সিনক্রোনাস লোডিং। আমরা যদি চাই যে আমি একটা স্পেসিফিক অংশ, অর্থাৎ পুরো পেজটা আমি লোড করব না, একটা বিশেষ অংশ লোড করব, তখন আমরা অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। যেমন এখানে একটা ওয়েব পেজ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে একটা বক্স আছে, বক্সের মধ্যে কিছু লেখা আছে। আমি চাচ্ছি যে এই লেখাটা পরিবর্তন করব একটা অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। অর্থাৎ আমি যখন এই বাটনটাতে ক্লিক করব সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যাবে এবং সার্ভার থেকে একটা রেসপন্স পাঠানো হবে। সেই রেসপন্সটা আমি আবার এই বক্সের মধ্যে রাইট করব, কিন্তু পুরো পেজটা আমি রিলোড করব না। তো চলো দেখি। এখানে আমি যে বাটনে ক্লিক করলাম, দেখো লেখাটা পরিবর্তন হয়ে গেল। লেখাটা কোথা থেকে আসছে? লেখাটা আসছে সার্ভার থেকে। আমাদের এখানে একটা ফাইল খোলা আছে, এই ফাইলে যে কথাগুলো লেখা আছে এই কথাটাই আমরা সার্ভার থেকে সরাসরি পাঠাচ্ছি। তো ধরা যাক আমি লেখাটা পরিবর্তন করে দিয়ে বললাম হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি যদি পেজটা রিলোড দেই লেখাটা আগের মতোই থাকবে, কিন্তু যখন আমি বাটনে ক্লিক করব তখন নতুন লেখাটা সার্ভ হবে। অর্থাৎ আমার সার্ভারে একটা ফাইল লেখা আছে, ফাইলের মধ্যে কিছু কথা লেখা আছে এবং আমি সেটা কিন্তু এই বাটন ক্লিক করে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠিয়ে এই লেখাটা আমি শো করছি। অর্থাৎ এখানে কিন্তু সার্ভারের কাছে রিকোয়েস্ট যাচ্ছে ঠিকই, কিন্তু পেজটা রিলোড হচ্ছে না। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের আরেকটা ফিচার, অ্যাসিনক্রোনাস লোডিং, যেটা খুবই কাজে লাগে এবং খুবই দরকারি। এবং একটা আধুনিক ওয়েবসাইটে এই অ্যাসিনক্রোনাস লোডিংয়ের ফিচার অহরহই ব্যবহার করা হয়। তো এরপরে আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে অ্যানিমেশন। জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা খুব অল্প কোড লিখেই খুব সহজে অ্যানিমেশন তৈরি করতে পারি। তো আমরা এখানে একটা ওয়েব পেজ দেখতে পাচ্ছি এবং এখানে একটা বক্স আছে যেটা ডানে বামে মুভ করছে এবং এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, এখানে কোনো ফ্ল্যাশ অ্যানিমেশন ব্যবহার করা হয়নি। এবং আমরা যদি এই পেজের সোর্স কোড দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে মাত্র 15 লাইনের একটা জাভাস্ক্রিপ্ট কোড করা হয়েছে এবং এই কোডটা দেওয়ার কারণে আমাদের এই বক্সটা ডানে বামে মুভ করছে। তো এভাবে করে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে বিভিন্ন রকম কাজ করতে পারি। তো এই কাজগুলো আমরা সহজেই বেসিক জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে করতে পারি। এছাড়াও এই কাজগুলো করার জন্য অনেকগুলো টুল এবং লাইব্রেরি আছে, যেমন ডোজো, প্রোটোটাইপ, জেকুয়েরি, সেঞ্চা বা মুটুলস। এছাড়াও আরও অনেক জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি আছে। তো জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ নামে একটা ওয়েবসাইট আছে, javascriptlibraries.com। এখানে বিভিন্ন জাভাস্ক্রিপ্ট লাইব্রেরির একটা লিস্ট আছে, যেমন এগুলো হচ্ছে ফুল লাইব্রেরি, ডোজো বা প্রোটোটাইপ বা জেকুয়েরি। আর এছাড়া বিভিন্ন ইফেক্টের জন্য আলাদা আলাদা লাইব্রেরি আছে, যেমন স্ক্রিপ্ট্যাকুলাস, অথবা বিভিন্ন টুল আছে
যেমন ফর্ম ভ্যালিডেশন করার জন্য আলাদা জাভাস্ক্রিপ্ট টুল আছে, বা অ্যাজাক্স ব্যবহার করার জন্য বিভিন্ন রকম টুল আছে। তো এই লাইব্রেরিগুলো দিয়ে অনেক সহজে অনেক জাভাস্ক্রিপ্টের ফিচার একটা ওয়েবসাইটে দেওয়া যায় এবং সুন্দর বা আধুনিক ওয়েবসাইট বানানো যায়। তো এখানে আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে জাভাস্ক্রিপ্ট ডিবাগ করব কিভাবে। আমরা যখন জাভাস্ক্রিপ্টে কোড করব, আমাদের কোডে অনেক সময় ভুল হতে পারে বা পরিবর্তন করার দরকার হতে পারে। তো আমাদের কোডটা ঠিক মতন কাজ করছে কিনা আমরা টেস্ট করব কিভাবে। এর জন্য জাভাস্ক্রিপ্টের ডিবাগার আছে, বর্তমান অনেক ব্রাউজারেই ডিফল্ট থাকে। যেমন এখানে আমি গুগল ক্রোম ব্যবহার করছি, তো এখানে আমি যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই তাহলে এই পেজটা আমি ইন্সপেক্ট করতে পারবো। এখানে আমি যদি কনসোল বাটনে ক্লিক করি তাহলে আমি একটা জাভাস্ক্রিপ্ট কনসোল পাবো এবং এখানে আমরা জাভাস্ক্রিপ্টের যে কোনো কোড টেস্ট করে দেখতে পারবো। যেমন আমরা দেখেছিলাম জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট ডট রাইট ফাংশন দিয়ে পেজে কিছু রাইট করা যায়। তো এখানে আমি যদি সেই কোডটা লিখি তাহলে আমরা একটা আউটপুট দেখতে পাবো যে আমাদের পেজে এখন এই কথাটা লেখা হলো। এরকম কনসোল ব্যবহার করে আমরা জাভাস্ক্রিপ্ট ডিবাগ করতে পারি। এছাড়া মজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের জন্য ফায়ারবাগ নামে একটা এক্সটেনশন আছে, এগুলো ব্যবহার করে আমরা জাভাস্ক্রিপ্ট ডিবাগ করতে পারি। এর পরের ভিডিওতে আমি তোমাদের জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস দিয়ে তৈরি করা কিছু ওয়েবসাইটের উদাহরণ দেখাবো।